আমি মাঝ নদীতে মাছ ধরতেছিলাম। রাত আনুমানিক ১১টা। চারদিকে প্রচুর অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি হতেছিল এবং সেই সাথে প্রচুর পরিমাণ বাতাস বইতেছিল। সময়টা গ্রীষ্মকাল হলেও চারপাশের অবস্থা এত খারাপ ছিল যে তখনও ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তখন আমি সিদ্ধান্ত নেই এই রাত্রেবেলা এত ঠান্ডার মধ্যে যেহেতু বৃষ্টি পড়তেছে ভিজে, ভিজে আমি আর মাছ ধরবো না, এখন বাড়িতে চলে যাই। কিন্তু আমি যখন শেষবারের জন্য জালটা পানি থেকে উঠাইলাম তখন যে পরিমাণ মাছটা পেলাম, এই মাছ রেখে আমার আর বাড়িতে যাওয়ার ইচ্ছা হইল না। কেননা বিগত ১০ দিনে আমি এরকম মাছ কোনোদিনও পাই নাই। তাই আমি সিদ্ধান্ত নিলাম যত ঝড় বৃষ্টি হোক না কেন আমি আরও কিছু সময় এখানে মাছ ধরবো। যেন আগামীকাল আমি একটা ভালো পরিমাণ টাকা পেতে পারি। তখন আমি আমার মন মতো আবারও জালটা ফেললাম। অনেকগুলো বড়শি ছিল, বড়শিগুলো ফেললাম। ইতিমধ্যে বৃষ্টি আরও বেড়ে গেল। প্রচণ্ড বেগে বৃষ্টি হতেছিল, সেই সাথে মেঘের গর্জনও হচ্ছিল। আমার ভিতরে এক ধরনের ভয় প্রকাশ হতে লাগলো। চারপাশে তাকিয়ে দেখলাম, চারপাশে টর্চ মেরে দেখলাম আশেপাশে কেউ নেই, নির্জন। শুধুমাত্র আমি একমাত্র মানুষ যে কিনা মাঝ নদীতে এখনো পর্যন্ত মাছ ধরতেছি। তো ভালোই ভালোই আমি সবগুলো জাল এবং বড়শি খুব সুন্দর করে সেখানে রেখে আমি চলে আসলাম নদীর এক পাড়ে এবং আশ্রয় নিলাম একটা বট গাছের নিচে, যেন বৃষ্টির বেগ কিছুটা কম অনুভব করতে পারি। নৌকাটা নদীর পাড়ে কোনো এক জায়গায় বেঁধে আমি নৌকোর ছাউনির ভিতরে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর আমি পানির মধ্যে একটা সাঁটাসাঁটি শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে অনেকগুলো মাছ পানির উপর দিয়ে লাফাচ্ছে। তখন আমি কিছুটা সজাগ হলাম যে আসলে এটা কে করে, কি হচ্ছে। আমার কাছে একটা টর্চ লাইট ছিল। টর্চ লাইটটা জ্বালিয়ে আমি বাইরে আসলাম। বাইরে এসে পানির দিকে ফোকাস করলাম। ফোকাস করার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমার নৌকার পাশে অনেক মাছ, বড় বড় মাছ লাফালাফি করতেছে এবং পানির উপর দিয়ে ভাসতেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি চিন্তা করলাম, হায়রে, আমি এই মাছ ধরার জন্য মাঝ নদীতে যেয়ে জাল পেতে রেখে আসছি, অথচ মাছ তো আমার কাছে। আমার কাছে তেমন কোনো মাছ ধরার যন্ত্রপাতি ছিল না। যা ছিল জাল, বড়শি সবগুলো আমি মাঝ নদীতে পেতে রেখে এসেছি। তাই আমার কাছে একটা জাল ছিল যেটা হচ্ছে হাত জাল নামে পরিচিত। বন্ধুরা, পুকুর থেকে একজন মানুষ যে জাল দিয়ে মাছ ধরে, যেটাকে আমাদের ভাষায় বলে খেয়াও জাল বা হাত জাল, এই হাত জাল আমার নৌকার মধ্যে ছিল। তখন আমি দেরি না করে আমার টর্চ লাইটটা মাথায় গামছা দিয়ে বেঁধে সেই হাত জালটা বের করলাম। তারপর হাত জালটা আমি সেই মাছকে কেন্দ্র করে ফেলে দিলাম পানির উপরে। জালটা আস্তে আস্তে পানির নিচের দিকে ডুবতে শুরু করলো। আমি মনে মনে খুবই আনন্দ হতে থাকলাম এই ভেবে যে আমার জালটা খুবই টানাটানি করতেছিল মাছগুলো। যখন জালটা সম্পূর্ণরূপে পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেল তখন মাছগুলো এত পরিমাণ লাফালাফি করতেছিল যেন জালটা আমার হাত থেকে এখনই পানির মধ্যে চলে যাবে। তখন আমি খুবই আনন্দিত হয়ে যাই। আমি ভাবি যে যাক, অনেকগুলো মাছ, বড় মাছ আমার জালের মধ্যে আটকে পড়ছে। তখন আমি মনের শান্তি নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে আস্তে আস্তে জালটা নৌকোর উপর উঠাতে শুরু করলাম। কিন্তু আমি অবাক হয়ে যাই, আমি যত জোরেই জালটা টানি নৌকার দিকে কিন্তু জালটা কিছুতেই উঠতে চায় না। এত পরিমাণ ভার, মনে হচ্ছে কয়েক মণ মাছ আমার জালে আটকে আছে। তখন আমি আবারও আশেপাশে তাকাই যে কেউ আছে কিনা। যদি থাকে তার থেকে হয়তো আমি সাহায্য নিয়ে দুজন মিলে জালটা আমি উঠাতে পারবো। কিন্তু রাত তো তখন আনুমানিক 11:30। আশেপাশে প্রচণ্ড রকমের অন্ধকার, মুষলধারে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে মেঘের গর্জন, ভৌতিক একটা পরিবেশ যেখানে আমার নিজের মধ্যে ভয় লাগতেছিল আশেপাশে কে থাকবে এই অন্ধকার রাত্রে। তখন চারিদিকে আর না তাকিয়ে আমি চিন্তা করলাম আমাকেই এটার সমাধান করতে হবে। আমি নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে জালটাকে টানতে শুরু করলাম। আমি জোরে জোরে টানতে শুরু করি, আস্তে আস্তে জালটা উপরে আসে। জালটা যখন অর্ধেক পরিমাণ আমার কাছে চলে আসে তখন মাছগুলো এত পরিমাণ লাফালাফি করতেছিল যেন সেই মাছের মাথা দিয়ে আমার হাতের উপর আঘাত করতেছিল। আমি বেশ মজাই পাচ্ছিলাম যে যাই হোক, অনেকগুলো মাছ আমার জালের মধ্যে আটকে পড়ছে। একটা সময় আমি খুবই জোর সহকারে জালটা একদম নৌকোর উপরে উঠে নিয়ে আসি। কিন্তু বন্ধুরা, যখনই আমি আমার মাথা থেকে টর্চ লাইটটি হাতে নিয়ে জালের দিকে ফোকাস করি, দেখি সেই জালের মধ্যে একটা অপরূপ সুন্দরী মায়াবী একটা নারী সেখানে আমার জালের মধ্যে আটকে আছে। এটা দেখে আমি পিছনে দুপা পিছিয়ে যাই এবং চিৎকার দিয়ে উঠি, আমারে বাঁচাও, এ কে উঠলো। পক্ষান্তরে দেখি আশেপাশে কেউ নেই, আমাকেই দেখতে হবে বিষয়টা। পরবর্তীতে আমি আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম, দেখলাম একটা সুন্দরী নারী ঘুমন্ত অবস্থায় পড়ে আছে আমার জালের ভিতরে। আমি চিন্তা করলাম ঘুমানোর তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু পানির মধ্যে। আমি নির্ঘাত শিওর এ মারা গিয়েছে।
হয়তো কোনো লোক একে মেরে ফেলে এই নদীর পানিতে ফেলে দিয়ে গেছে, সেই লাশটা আমার জালে উঠেছে। কিন্তু আমি খুব ভালোভাবে টর্চ লাইট দিয়ে দেখতেছিলাম যে এটা কি অন্য কিছু না আসলে মানুষ। দেখি হ্যাঁ, অবিকল মানুষ, মানুষের দু হাত থাকে তারও দু হাত আছে, মানুষের দু পা থাকে তারও দু পা আছে। তখন আমি নিশ্চিত হই হ্যাঁ এটা মানুষই হবে। তারপর আস্তে আস্তে আমি টর্চ লাইট নিয়ে তার কাছে যাই, যাওয়ার পর ফোকাস দেই এবং আমি দেখতে পাই অপরূপ সুন্দরী, অপরূপ মায়াবতী এরকম মেয়ে মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমি চিন্তা করলাম আচ্ছা যাই হোক, আমি দেখি মেয়েটা বেঁচে আছে কিনা, যার জন্য আমি তার নাড়ি চেক করলাম। তো হাতটা ধরলাম, ধরার পর নাড়িটা দেখলাম যে আমি কোনো নাড়ি পাচ্ছি না। আমার ভিতরে খুবই খারাপ লাগলো। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ সে হয়তো মারা গিয়েছে। আমি এই ঝামেলাটা নিতে চাচ্ছিলাম না। আমি দেখলাম কেউ হয়তো যদি বুঝে যায় যে আমার কাছে কোনো মৃত মানুষের লাশ আছে, তাহলে হয়তো এটা নিয়ে আমার পরবর্তী লাইফে অনেক ঝামেলা পোহাতে হবে। তাই আমি নিজেকে সেফটির জন্য আমি সিদ্ধান্ত নিলাম এটা নিয়ে আমি আর বেশি দূর আগাবো না। মানুষকে জানাজানি করা যাবে না। যেখান থেকে আমি নিয়ে এসেছি সেখানে দিতে হবে। এখানে পানিতে আমি ফেলে দিয়ে আমি আবারও অন্য জায়গায় চলে যাব নৌকো নিয়ে, যাতে মানুষ বুঝতে না পারে। তো আমি পক্ষান্তরে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে আগাই, লাশটাকে ধরতে চাই, ফেলে দেব। কিন্তু তার এত সুন্দর চেহারা, এত মায়াবতী, এত সুন্দর, জীবনে আমি কখনোই এরকম মেয়ে দেখি নাই। সেই মেয়ের প্রতি আমার অজান্তে একটা মায়া জন্মালো। আমি চিন্তা করলাম আমি তো মানুষত্ব হারিয়ে ফেলতেছি। একটা মানুষকে তার বিপদের মুহূর্তে আমি আবারও পানিতে ফেলে দিব, এটা তো অনেক বড় একটা সমস্যা হইতে পারে তার জন্য, তার পরিবারের জন্য। তখন আমি সিদ্ধান্ত নিই না, আমি আরেকবার একটু চেক করি সে জীবিত আছে কিনা। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি তার হার্টবিট চেক করব। এই ভেবে আমি আমার টর্চ লাইটটা ডান হাতে নেই। যেহেতু মেয়েটি নৌকার মাঝ বরাবর ছিল, আমার এক পা মেয়েটির বাম সাইড এবং এক পা মেয়েটির ডান সাইডে দিয়ে অনেকটা মেয়েটির উপর বসার মতো করে আমার মাথাটা নিচু করে মেয়েটির বুকের সাথে আমার কানটা স্পর্শ করি। আমি শুনতে পাই আস্তে আস্তে হার্টবিট চলতেছে। তখন আমি খুশি হয়ে যাই, না মেয়েটি তো মরেনি, এখনও সে জীবিত আছে। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই কে যেন আমার গলাটা চিপে ধরলো। আমি দেখতে পেলাম সেই মেয়েটি আমার গলাটা চিপ দিয়ে আছে এবং আমার শ্বাসটা বন্ধ করে ফেলতেছে, এবং মুহূর্তের মধ্যে মেয়েটি ওখান থেকে উঠে আমার উপর সে বসে পড়লো এবং আমার গলাটা চাপ দিয়ে ধরে আছে। তখন আমি অবাক হয়ে গেলাম, একটা অসুস্থ মানুষ কিভাবে লাফ দিয়ে উঠে আমার গলা ধরে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো তাকে সাহায্য করতেছিলাম। তাহলে এটা কি মানুষ না? এটা কি কোনো অশরীরী আত্মা? তখনই আমার মনে পড়লো আমার মা বলেছিল মাঝ নদীতে কখনো মাছ ধরতে যাবে না এবং কখনো রাত করবে না। আজ তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই ভেবে আমার খুবই খারাপ লাগলো। আমি চিন্তা করতে লাগলাম যেভাবে হোক আমার এখান থেকে মুক্তি পেতে হবে। আশেপাশে কেউ নেই, ঘাবড়ানো চলবে না, আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে। আমার ডান হাতে আমার টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইট দিয়ে আমি সেই নারীটির মাথার উপর একটা আঘাত করি। সঙ্গে সঙ্গে সেই নারীটি চিৎকার দিয়ে আবারও নৌকার মাঝে পড়ে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। আমি তখন নৌকার উপরে উঠে বসার পর হাঁপাতে শুরু করি। আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর আবারও টর্চ লাইট তার দিকে ধরি, দেখি সে ঘুমাচ্ছে, মানে সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আমি তখন চিন্তা করি এরকম নারী আমি তো জীবনও দেখিনি। এত সুন্দর নারী কেন এত ভয়ঙ্কর? আমি তো তাকে কোনো ক্ষতি করি নাই, আমি তো তাকে বাঁচানোর চেষ্টা করতেছিলাম, তাহলে সে আমাকে কেন আক্রমণ করলো? আমি তখনও বুঝে উঠতে পারতেছিলাম না এটা কি কোনো জিন পড়ি নাকি এটা মানুষ। তখন আমার মাথায় খেলতেছিল এটা যেই হোক না কেন আমি আর এর সাথে এক মুহূর্তে নেই। একে আমি পানি থেকে উঠেইছি, পানি থেকে ফেলে দেব, না হলে আমার কোনো বড় ক্ষতি করতে পারে। কিন্তু ওই যে মানুষত্ব আমার মতো জাগ্রত হলো। তখন আমি ভাবলাম যে আমি যদি পানির মধ্যে ফেলে দেই সে তো মারা যাবে, তাহলে কি করা যায়? তখন আমি সিদ্ধান্ত নিলাম যা হবার হবে, একে নিয়ে আমি আমার বাড়িতে যাব। অন্তত একটা মানুষের জীবন তো রক্ষা করি, মাছ না হয় অনেক দিন ধরতে পারবো। যেই না কথা সেই না কাজ। আর নৌকোর উপর থেকে আমি সেই সেন্সলেস অবস্থা পড়ে থাকা মেয়েটির আমার কাঁধের উপর নেই এবং আস্তে আস্তে নদীর পাড়ে উঠে যাই। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে আমি আমার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর দরজায় 3টা নক করি, নক করে বলি মা, মা দরজা খুলো মা। কিছুক্ষণ পর মা দরজা খুলে, মা ঘুমাচ্ছিল, তাই ঘুম ঘুম চোখে নিচু হয়ে আমার দিকে বলতেছিল এই তোর কাণ্ড, আমি তোর জন্য টেনশন করে মরি। চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘের গর্জন হচ্ছে, আর এত রাত্রে তুই এখনো বাড়ি ফিরিসনি, এটা কোনো কাণ্ড করছিস? এই বলে যখন আমার দিকে তাকায় মা তখন অবাক হয়ে যায়, কেননা আমার কাঁধের উপরও সেই একটা অসম্ভব রকমের সুন্দরী মেয়ের সেন্সলেস অবস্থায় আমি ধরে আছি। তখন মা বলে কে রে তোর কাঁধের উপর কি? তখন আমি আমার মাকে
বিস্তারিত ঘটনাটা শেয়ার করি। মা বলে দ্রুত রুমের মধ্যে হাই। তখন আমি রুমের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর তখন মা বলে, একে বিছানার উপর রেখে দে। বিছানার উপর রেখে দেওয়ার পর বলে যে, যা আমার রুমের মধ্যে একটা শাড়ি আছে, ওই শাড়িটা নিয়ে আয়। তখন আমি একটা শাড়ি নিয়ে আসি। মা বলে, তুই কিছুক্ষণের জন্য এই রুমের বাইরে যা, আমি এর ড্রেসটা চেঞ্জ করি। তারপর আমি রুমের বাইরে যাই। মা ড্রেসটা চেঞ্জ করার পর আমাকে মা ডাকে যে, আয় রুমের মধ্যে আয়। তখন আমি রুমের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখি সেই নারীটিকে অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল। শাড়ি পরে সেই মেয়েটাকে যে এত সুন্দর লাগে আমি তো কখনো চিন্তাও করতে পারিনি। তখন আমি আমার মাকে বলি, মা একে কি নিয়ে আসা আমার উচিত হইল? এটা তো মনে হয় ঠিক হয় নাই। তখন মা বলে, না তুই যেটা করছিস ঠিক করছিস। এভাবে মা সারা রাত তার সেবা করে, কিন্তু তখনও তার জ্ঞান ফিরতেছিল না। পরের দিন সকালবেলা মেয়েটির জ্ঞান ফেরে। তখন মা আমাকে ডাকে, বলে, রাজন তাড়াতাড়ি রুমের মধ্যে আয়। আমি দৌড়ে যাই। যাওয়ার পর দেখি মেয়েটি বিছানার উপর বসে আছে এবং আমাকে দেখে ভয় পাচ্ছে, মাকে দেখে ভয় পাচ্ছে। তখন আমি বললাম, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি নদীর পানির মধ্যে পড়েছিলে। এভাবে যখন আমি কথাগুলো বললাম তখন সে কিছুটা সান্ত্বনা পায় এবং তারপর সে শান্ত হয়ে বসে। তখন আমি জিজ্ঞাসা করি, তোমার নাম কি? সে কোনো কথা বলে না। আমার মা বলে, তোমার সাথে কি হয়েছিল? তারপরেও সে কোনো কথা বলে না। এভাবে আমরা দীর্ঘ 30 মিনিট পর্যন্ত তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু সে কোনো কথা বলতে পারতেছে না। নাকি সে কোনো কথা বলতেছে না আমরা বলতে পারবো না, তবে আমাদের সাথে সে কোনো রকম কোনো কথা বলতেছে না। যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে মাথা নাড়িয়ে সেটা সম্মতি দেয় অথবা সম্মতি দেয় না, কিন্তু সে আমাদের কথাগুলো বুঝতে পারতেছে। এভাবে চলে। তখন আমি মাকে বললাম, মা কি উটকো একটা ঝামেলায় পড়লাম, আমার মনে হয় এর মাথার তার আমার ছিঁড়ে গেছে, এরকম কেন, কথা বলে না কেন? মা বলতেছে, তুই বেশি বুঝিস, মেয়েটার সাথে কি হয়েছে তুই জানিস? কোনো খারাপ ঘটনা তো মেয়েটির সাথে হতে পারে যার কারণে মেয়েটি কথা বলতে পারতেছে না। পরের দিন আস্তে আস্তে মেয়েটা আমাদের পরিবারের সবার সাথে মিশতে শুরু করে। মা ওকে ডাকতো ফাতেমা বলে, কেননা মেয়েটি তো কথাই বলে না, তার নাম কি সেটাও তো মেয়েটি বলতে পারে না। তাই মা ওকে ফাতেমা বলে ডাকতো। মা যখন ফাতেমা বলে ডাকতো সে রুম থেকে বের হতো, মার পাশে বসে থাকতো। মা যখন বাহিরে রান্না করতো সে মার পাশে বসে রান্নাটা দেখতো এবং অসম্ভব রকমের মিষ্টি একটা মেয়ে। তখন সেই দিন আমি বাজারে গেলাম, কেননা সেই মেয়েটির তো কোনো পোশাক নেই। সেই যে মার একটা শাড়ি পরিয়ে রাখছি, এখন পর্যন্ত শাড়িটি পরেই আছে। শাড়ি পরা অবস্থায় দেখতে তাকে নববধূর মতো লাগছে, মনে হচ্ছে আমি যেন তাকে বিয়ে করে আছি। আমি কী সব চিন্তা করি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যাই তার জন্য কিছু কাপড় কিনে আনি। সে তো এক কাপড় পরে আছে অনেকক্ষণ ধরে। তখন আমি আমার পার্শ্ববর্তী বাজারে যাই, তার জন্য কিছু সালোয়ার কামিজ কিনে আনি। কিছু টাকা পয়সা আমার জমানো ছিল, সে টাকা দিয়ে আমি তার জন্য 2 সেট জামা কাপড় কিনে আনার পর তাকে দেই। তারপর সে অনেক খুশি হয় এবং সেটা শাড়ি খুলে সেটাই পরে। আমি দেখলাম সে সালোয়ার কামিজ পরে তাকে অনেক সুন্দর লাগতেছিল। তবে মেয়েটি আমাকে দেখে খুবই লজ্জা পেত। যখন আমি রুমে প্রবেশ করতাম, মেয়েটি যদি রুমের মধ্যে থাকতো, সে আমাকে দেখে লজ্জা পেয়ে রুম থেকে বাইরে চলে আসতো। আবার আমি যখন রুম থেকে বাইরে আসতাম তখন আমাকে দেখে লজ্জা পেয়ে রুমের মধ্যে প্রবেশ করতো। আমার বাবা নেই। আজ থেকে 4-5 বছর আগে আমার বাবা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই রাত্রে প্রচণ্ড মেঘের গর্জন ছিল এবং ঝড় বৃষ্টি ছিল। সেই যে মাছ ধরতে গেলেন তারপর আর সে ফিরে আসেননি। সেই নৌকাটি পরে পাওয়া গিয়েছিল 6 মাস পর। কোনো এক জেলে সেই নৌকাটির সন্ধান পেয়েছিল, কিন্তু আমার বাবার লাশ আজ পর্যন্ত আমরা পাইনি। আমার বাবা সেই দিন হয়তো কোনো ভয়ঙ্কর পরিস্থিতির কারণে মৃত্যুবরণ করেছে। তারপর থেকে মা আমাকে মাছ ধরতে নিষেধ করে, কিন্তু আমাদের পরিবার তো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি, এবং সেটাও আমার মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হয়। নদীর পাশেই আমার বাড়ি, মাছ ধরে তো আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। তাই আমাকে মা বলছিল, তুই দিনের বেলা মাছ ধরবি, কখনোই সন্ধ্যার পর নদীতে যাবি না। কিন্তু সেই দিন তো এত পরিমাণ মাছ পাচ্ছিলাম যে আমার মনেই ছিল না মার কথা। তো যাই হোক, মা ফাতেমার সাথে অনেকটা মিশে গিয়েছে। মা যেন এমনভাবে ফাতেমার সাথে ব্যবহার করে, ফাতেমা যেন তার নিজের আপন মেয়ে। ও আমার একটা ছোট বোন ছিল, ছোট বোনের সাথে তার খুব মিল। যখন যেখানে যাইতো দুজন একসাথে যাইতো। এদিকে আমাদের প্রতিবেশীরা আমাদের নিয়ে কথা বলতে লাগলো, আমি নাকি কোনো এক মেয়েকে জোর করে আমাদের বাড়িতে আটকে রেখেছি। অনেকে আসে দেখতে, সবাইকে বলি না, জোর করে আটকে রাখিনি। একজন মেয়ে, সে রাস্তায় বিপদে পড়ছিল, আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি। সে কথা বলতে পারে না, কোথা থেকে আসছে সেটা বলতে পারে না, কোথায় যাবে সেটা বলতে পারে না। এভাবে মানুষকে বোঝাই। কিছুদিন পর আমার মা বলছে মেয়েটি কথা বলতে পারে। আমি তখন জিজ্ঞেস করলাম, কী বলো, সে কথা বলতে পারে? মা বললো, হ্যাঁ, আমার সাথে গতকালই কথা বলছে। আমি বললাম, দেখছো দেখছো, এর মধ্যে নিশ্চয়ই কোনো খারাপই আছে। যে মেয়ে কথা বলতে পারে সে মেয়ে কেন এতদিন কোনো কথা বললো না? আমার প্রচণ্ড রাগ হলো। আমি বললাম, মা এর নির্ঘাত মাথার সমস্যা আছে, একে আমরা তাড়াই দিই নাই, সমস্যা হইতে পারে। মা বললো, আরে
কি বলিস? এত সুন্দর মেয়ে, এর মধ্যে কোনো খারাপই থাকতেই পারে না। আমি বললাম, যেটা ভালো বোঝো। কিছুক্ষণ পরেই সেই মেয়েটার সাথে আমার দেখা। তখন আমি বললাম, দাঁড়াও। তখন মেয়েটি দাঁড়ালো। তখন বললাম, তুমি তো কথা বলতে পারো, তাহলে শুরু থেকে কেন আমার সাথে কোনো কথা বলো নাই? মেয়েটি বলে, আমার কথা বলতে মন চায় নাই, তাই বলে নাই। এই প্রথম তার শব্দ আমি শুনতে পাই। এত মিষ্টি কণ্ঠ কোনো মানুষের হইতে পারে, আমি জীবনের প্রথম সেটা শুনে বুঝলাম। যেরকম দেখতে সুন্দরী, পরীর মতো চেহারা, কণ্ঠটা মাশাল্লাহ তার চেয়ে কোনো অংশে কম না। এই কণ্ঠটা শোনার পর আমার শরীরের মধ্যে একটা শীতলতা অনুভব করতে পারলাম। আমি তার দিকে তাকালাম। অসম্ভব সুন্দরী মেয়ে এবং তার সাথে এরকম কণ্ঠ, যে কোনো পুরুষের জন্য ঠিক থাকা কঠিন। আমি বললাম, ঠিক আছে, তুমি কেন কথা বলোনি বলো তো? সে বলল, আমি আপনাদের ভয় পাচ্ছিলাম। আমি ভাবছিলাম হয়তো আপনারা আমার কোনো ক্ষতি করবেন। এছাড়া অতীতে আমার সাথে যা ঘটেছে সেই শোক আমি কাটিয়ে উঠতে পারিনি। তাই আমি চাচ্ছিলাম না কারোর সাথে কথা বলতে। আমি নিজের মতোই থাকতে চাচ্ছিলাম। এখন আমার কিছুটা ভালো লাগতেছে। তাই গতকাল আমি মার সাথে কথা বললাম। বন্ধুরা, সে কিন্তু আমার মাকে আম্মা বলেই ডাকতো। আমার মা তাকে ফাতেমা বলে ডাকতো। তখন আমি বললাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম মেহেক। আমি বললাম, তুমি কোথা থেকে এসেছো আর সেদিনের ঘটনাটা কি? সে বলল, আজ বলবো না, অন্য একদিন বলবো। আমি তাকে জোরাজোরি বললাম, কেননা কোনো কথা শোনার পর সেটা যদি ক্লিয়ারভাবে না শুনতে পারি, আমার সেই দিনটা খুবই খারাপ যাইতো এবং রাত্রে ঘুম হইতো না। তারপর আমি বললাম, ঠিক আছে, কিন্তু আগামীকাল আমাকে অবশ্যই বলবা। সে বলল, দেখি, চেষ্টা করব। এই বলে সে রুমের মধ্যে প্রবেশ করলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সেই দিন আমি কোথাও যাইনি, মাছ ধরতে যাইনি, কেননা পরিবেশ আবারও কিছুটা খারাপ। কিন্তু বন্ধুরা, মাঝে মাঝে যখন আমার মন খারাপ থাকতো, আমার বাবাকে মনে পড়তো, তখন আমি ওই নদীর পাড়ে যাইতাম। সেখানে একটা বসার জায়গা থাকতো, একটা ব্রিজ, পরিত্যক্ত ব্রিজ। সেই ব্রিজের উপর বসে আমি সেই নদীর দিকে তাকিয়ে থাকতাম এবং একা একা কিছু সময় অতিবাহিত করে আবার বাড়িতে চলে আসলাম। এটা একটা আমার হ্যাবিট বলতে পারেন। এটা নিয়ে মার কাছে আমি অনেক বকা শুনেছি, আমি কেন একা একা সেই নদীর পাড়ে বসে থাকি। এটা কখনোই ভালো কাজ না। আমিও জানি একা একা নদীর পাড়ে বসে থাকা ঠিক না, কিন্তু কি করব, আমার তো ওখানে যেতে ভালো লাগে, একা একা সময় কাটাতে ভালো লাগে। আমি সেদিন সন্ধ্যাবেলায় হিসাব মেলাতে শুরু করলাম যে একটা মানুষ নদীর পানির মধ্যে পড়েছিল, কত সময় যে পড়েছিল তার তো ঠিক নাই, তাহলে সে কেন, কিভাবে জীবিত থাকলো? আর এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই। সেই মেয়েটাই বা সেখানে কিভাবে আসলো? আর তার পরিবার পরিজন কোথায়? যদি থাকতো সে তো আমাকে বলতো যে আমাকে অমুক জায়গায় পৌঁছে দিয়ে আসো। সে তো কিছু বলছে না। তাহলে কি তার পরিবার পরিজন নেই? আর মেয়েটিকে দেখতে তো কোনো ধনী পরিবারের মেয়েই মনে হয়, কেননা তার পোশাক আশাক এবং চালচলন তো একজন ধনী মানুষের চেয়ে কোনো অংশ কম না। এসব হিসাব মেলাতে মেলাতে হাঁটতে হাঁটতে সন্ধ্যার পর কখন যে আমি সেই নদীর পাড়ে গিয়েছি, কখন যে আমি সেখানে বসে আছি, আমি নিজেও বলতে পারবো না। এভাবে বসে আছি এবং নদীর দিকে তাকিয়ে আছি। রাত আনুমানিক 8টা। আমি নদীর দিকে তাকিয়ে দেখি নদীর পানির উপর কে যেন ভাসতেছে। একটা মানুষ নদীর পানির উপর বসে আছে। তখন আমি ভালোভাবে তাকিয়ে দেখি, আরে, এ তো মেহেক, সেই মেয়েটি। এই নদীর পানির মতো ভাসতেছে কেমন? কেমনে এটা সম্ভব? তখন আমার মাথার মধ্যে চিন্তা হলো, না, এটা তো কীভাবে সম্ভব, এটা কীভাবে পসিবল? সে নদীর পানির মধ্যে কীভাবে ভাসে? আমি ভালোভাবে লক্ষ্য করলাম, দেখলাম সে ব্রিজের পাশে পানির উপর সে ভাসতেছে এবং আরও দুজন তার সাথে ভাসতেছে এবং সে কি যেন কথা বলতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, এই মেহেক, এই মেহেক, তুমি ওখানে কি করো? আর নদীর পানির মধ্যে কীভাবে ভাসতেছো? সে আমার দিকে তাকালো, তাকানোর পর পানির মধ্যে ডুবে গেল, আর উঠলো না। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, কী ব্যাপার, সে পানির মধ্যে ডুবে গেল, উঠতেছে না কেন, উঠতেছে না কেন, কী হলো? আমি খুবই আতঙ্কিত হয়ে যাই, সেখানে দাঁড়িয়ে যাই এবং এক দৌড়ে বাড়িতে যাই। যাওয়ার পর আমার আম্মার রুমে যাই, বলি, আম্মা, মেহেক পানিতে আবার ডুবে গিয়েছে। তখন আম্মা বলল, পাগল হয়েছিস? ওই দেখ, আমার সাথে কথা বলতেছে। আমি তখন মার সাইডে তাকাই এবং দেখি, হ্যাঁ, মেহেক মার পাশে বসে আছে এবং তারা হেসে হেসে কথা বলতেছে। আমি বললাম, তুমি না নদীতে ছিলে, এখানে আসলা কিভাবে? তখন মেহেক বলল, কই, আমি তো মার সাথে কথা বলতেছিলাম। আমার ছোট বোন বলে, ভাইয়া, তোর মাথা গেছে, তুই ডাক্তার দেখা, তোর মাথার তার টার সব ছিঁড়ে গিয়েছে। কি দেখছস না দেখছস? আপু তো আমাদের সাথে কথা বলতেছে এখানে, আপু নদীর পাড়ে যাবে কিভাবে? তখন আমি রুম থেকে বের হলাম। আমি ভাবলাম, এটা কিভাবে সম্ভব? তাহলে আমি নদীতে কি দেখলাম? আমি আবারও হাঁটতে হাঁটতে সেই পরিত্যক্ত ব্রিজের উপর যাই এবং সেখানে বসে আবারও সেই নদীর দিকে তাকিয়ে থাকি। আমি চিন্তা করতে লাগি, এসব আমার সাথে কি হচ্ছে? আমি কোনো কিছু হিসাব মেলাতে পারি না। কিছুক্ষণ পর আমি অনুভব করি পিছন থেকে কে যেন আমার ঘাড়ে হাত দিয়েছে। আমি পিছনে তাকিয়ে দেখি মেহেক। আমি তখন দাঁড়িয়ে যাই, বললাম, মেহেক, তুমি এখানে? আর তুমি এখানে কখন আসলা? তুমি তো মার পাশে ছিলা, গল্প করতেছিলা, এত সময় তুমি কিভাবে আসলা? তখন মেহেক আমার পাশে বসলো। তখন মেহেক আমাকে বলল, আমি জানি তুমি খুবই চিন্তিত। প্রথমে আমি তোমার সাথে একটা কথা বলে নিই, আমি তোমার কাছে খুবই চিরকৃতজ্ঞ। তুমি আমাকে বাঁচিয়েছো।
আমার শুরুতেই তোমাকে ধন্যবাদ জানানো দরকার ছিল, কিন্তু আমি আসলে ওই স্বভাবের মেয়ে না। আমি কখনো পরপুরুষের সাথে কথা বলিনি, তাই এসব কিছু মানিয়ে নিতে আমার অনেক সময় লেগে যায়। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। তখন আমি মেহেককে বললাম, তুমি কে আর তুমি কোথা থেকে এসেছো আর আমার সাথে এগুলো কেন হচ্ছে? তোমাকে আমি কিছুক্ষণ আগে দেখলাম পানির উপর ভাসতে, আমি আবার বাড়িতে যাই দেখি তুমি মার সাথে কথা বলতেছো, আবার এইখানে কখন আসলা? আমার এই বিষয়গুলো জানা দরকার। তখন মেহেক বলল, আমি তোমাকে যে কথা বলবো তুমি কি এটা নিতে পারবা? আমি বললাম, হ্যাঁ, আমি সব কিছুর জন্য প্রস্তুত, আমি সব সূত্র জানতে চাই। তখন মেহেক বলল, তুমি অস্থির হইও না, আমি তোমাকে সব কিছু জানানোর জন্যই এখানে এসেছি। প্রথমে বলি, দেখো, আমি কোনো মানুষ না, আমি একটা পরী। এই কথা শোনার পর আমার শরীর গরম হতে শুরু করলো। আমি ভাবলাম, তাহলে কি আমি কোনো মানুষের পাশে নেই, আমি একজন জিন পরীর সাথে আছি? হাই হাই, আমার তো কোনো ক্ষতি হতে পারতো। তখন সেখান থেকে আমি দাঁড়িয়ে যাই এবং 2 কদম পিছনে যাই। আমি চিন্তা করি আমি এক দৌড়ে বাড়িতে চলে যাব। তখন আমাকে বলে, আরে কি হলো, উঠলে কেন? বসো বসো, তোমার কোনো ভয় নেই, তোমাকে কোনো ক্ষতি করবো না, তুমি তো আমার জীবন বাঁচিয়েছ। তার কথা আশ্বস্ত হয়ে আমি বসলাম। সে বলতে শুরু করলো সেই দিনের কাহিনী। সে আমাকে বলল, আমি জিন কলোনির মেয়ে। সেই কলোনিতে আমাদের জিন সর্দার আছে, আমরা তাদের অনুগত। তো আমার পরিবার খুব একটা প্রভাবশালী না, আমরা খুবই প্রভাবশালী মেয়ে না। সেই সর্দারের একটা নাতি ছিল, যে নাতিটা খুবই খারাপ একজন জিন। জিন কলোনির মধ্যে আমি ছিলাম খুবই সুন্দরী। তুমি কি কানাগাং চেনো? এখান থেকে 8 কিলোমিটার দূরে। তখন আমি বললাম, হ্যাঁ, এটা তো আমি চিনি। ওখানে তো কেউ যায় না, আশেপাশে প্রচুর জঙ্গল, সেই ভয়ে কেউ যায় না সেখানে। তখন সেই পরীটি বলল, হ্যাঁ, আমি ওই কানাগাঙ্গের বাসিন্দা। আমরা ওই কানাগাঙ্গের পাড়ে সবাই বাস করি দীর্ঘদিন যাবৎ। সেখানে সচরাচর কোনো মানুষ যায় না, তাই আমাদের জনগোষ্ঠী সেখানেই আমরা আমাদের রাজত্ব গড়ে তুলেছি। কিন্তু সেই জিন সর্দারের নাতি আমার উপর কুদৃষ্টি পড়ে। তখন জিন সর্দারের নাতি আমার পরিবারে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমার বাবা মা খুবই ক্ষিপ্ত হয়ে যায়, আমিও ক্ষিপ্ত হয়ে যাই, কেননা আমরা সবাই জানি সেই জিন সর্দারের নাতি খুবই খারাপ একটা জিন। তখন আমার বাবা বলে, না, এটা কখনোই সম্ভব না, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব না। সেই জিনটি প্রচুর রেগে যায় এবং তার দাদার কাছে যে বলে যে, দাদা, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। তখন তার দাদা আমাদের বাড়িতে আসে, আমাদের জিন সর্দার আমাদের বাড়িতে আসে, এটা তো আমাদের সৌভাগ্যর ব্যাপার। এর আগে সে কখনোই আসে নাই। আমার বাবা খুবই ভয় বিধ্বস্ত হয়ে আমাদের বসার জন্য আসবাবপত্র ছিল সেটা এগিয়ে দেয়। সে তখন সেখানে বসার পর আমাকে তার নাতির বউ করে নেবে এটা প্রস্তাব দেয়। তখন আমার বাবা কোনো কিছু ভাবতে পারে নাই। যেহেতু আমাদের জিন সর্দার, তার মুখের ওপর তো কখনো না বলা যায় না। আমার বাবাও রাজি হয়ে যায়। আমাকে প্রশ্ন করে, তোমার কোনো আপত্তি আছে কিনা? আমি শুরুতে আপত্তি জানালেও আমার মা কাছে এসে বলে, কোনো উল্টাপাল্টা কথা বলিস না, যা হবে পরে দেখা যাবে। তখন আমি বলি, আমার কোনো আপত্তি নেই। আমি অনেকটা বাধ্য হয়েই বলেছিলাম আপত্তি নেই। যখন সে আমার বাসা থেকে চলে যায় আমি কান্নায় ভেঙে পড়ি, আমার বাবাও কান্না ভেঙে পড়ে, আমার মাও কান্না ভেঙে পড়ে, কেননা আমি একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে চলে যাচ্ছি। সেই জিন সর্দার আমার বিয়ের একটা ডেট ফিক্সড করে। তারপর সেই বিয়ের দিন আমি খুবই কান্না করি। আমার বাবা বলে, মা, তোকে আমি একটা সুযোগ দিতে চাই, আমি চাই তুই এখান থেকে পালিয়ে যা, অনেক দূর চলে যা, আর আমাদের এখানে আসবি না। এভাবে তোর জীবন আমি তিলে তিলে শেষ হতে দিব না, আমি তোর বাবা, আমি কখনোই এটা চাই না। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা, কি বলো? আমি তো আমাদের রাজ্যের বাইরে কখনো কোনো দিন যাইনি, আমি তো কোনো কিছু চিনি না, আমি কিভাবে বাইরে একা একা থাকবো? তখন আমার বাবা বলে, তুই যা, কোথাও আশ্রয় নে, আমরাও কিছুদিন পর চলে আসব, সমস্যা হবে না। তখন আমি বাবার কথা মতো সেই বিয়ের আসর থেকে পালিয়ে যাই। কোনো একজন এই পালিয়ে যাওয়ার খবরটা কোনো মাধ্যমে জিন সর্দারের কাছে পৌঁছায়। তখন জিন সর্দারের নাতি খুবই রাগান্বিত হয়ে আমাকে খুঁজতে শুরু করে। আমি যখন এই নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম, আমি দেখি সামনে সেই জিন সর্দারের নাতি তার সৈন্য দলবল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে আমাকে ধরার জন্য। এটা দেখে আমি পানিতে ঝাঁপ দিই, কেননা আমি তো জল পড়ি, আমি জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমি পানিতে ঝাঁপ দেই গভীর নদীতে যাওয়ার জন্য, কিন্তু তারাও পাশাপাশি আমাকে আক্রমণ করে এবং এই পানির মধ্যে যখন আক্রমণ করে তখন আমাকে আমার শ্বাসরোধ করে এই পানির মধ্যে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছিল। কিন্তু এই মুহূর্তে কেউ একজন এসে এখানে উপস্থিত হয়। তারপর সেই জিন শয়তানের নাতিপুতি তার সৈন্য দলবল নিয়ে এখানে চলে যায়, কেননা তারা মানুষকে খুবই ভয় পায়। এর আগে কোনো এক মানুষ তাদের অনেক অনুসারীকে মেরে ফেলছিল, তারপর থেকে তারা মানুষকে অ্যাভয়েড করে চলে, মানুষের কাছে কখনো যায় না। সেই মানুষটা হলো তুমি। তুমি যখন এখানে এসেছিলে তখন তারা আমাকে কিছুটা অজ্ঞান অবস্থায় এখানে রেখে তারা চলে গিয়েছিল তোমার ভয়ে।
আমি তো জলপরি, আমার মাছদের সাথে একটা ভালো সম্পর্ক। তখন এই মাছগুলো আমাকে বাঁচানোর জন্য আমার চারপাশে তারা আসতে শুরু করে এবং আমাকে তার মাথা দিয়ে ঠেলতে শুরু করে, উপরে তুলতে শুরু করে, আমাকে জাগাতে শুরু করে। এটা আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু আমি সেন্সলেস অবস্থায় পড়েছিলাম, কিন্তু আমার আশেপাশে কী হচ্ছে এটা আমি বুঝতেছিলাম। অনেকটা এমন কিছুক্ষণ পর আমি বুঝতে পারি, আবার কিছুক্ষণ পর বুঝতে পারি না যে আমার সাথে কী হচ্ছে। তারা আমার মাথায় প্রচণ্ড পরিমাণ আঘাত করে, যেটার কারণে আমি বাস্তবতার সাথে কিছু মিলাতে পারছিলাম না। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার উপরে কে যেন উঠে বসে আছে। আমি সাত পাঁচ না ভেবে তাকে আঘাত করতে শুরু করি। আমি বুঝতে পারি যে এটা হয়তো বা সেই জিন সর্দারের নাতি, তাই তোমাকে আমি তোমার মাথায় আঘাত করি। তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি তোমাদেরকে দেখতে পাই। তখন আমি চিন্তা করি তোমরা হয়তো বা আমার কোনো ক্ষতি করার জন্য নিয়ে এসেছো। আমি ভেবেছিলাম তোমরা হয়তো বা ওই জিন সর্দারের কোনো অনুসারী হবে, তাই আমি তোমাদের সাথে কোনো কথা বলি না। তখন আমি চুপ হয়ে রইলাম। আমি চিন্তা করলাম এই তাহলে ঘটনা। আমি দীর্ঘশ্বাস ফেললাম এবং বললাম, তোমাদের মাঝেও এগুলো হয়? আমি তো ভেবেছিলাম শুধুমাত্র মানুষের মাঝেই এরকম আহাজারি, মানুষের মাঝেই এরকম সম্পর্ক, এরকম কিছু হতে পারে, তোমাদের মাঝেও হয়? তখন সে আমাকে বলল, হ্যাঁ, আমাদের ভিতরেও এরকম ভালো জিন আছে, খারাপ জিন আছে। খারাপ জিনগুলো শুধু মানুষের সাথেই এরা খারাপই করে না, এরা আমাদের মতো ভালো জিন পরিদের সাথেও তারা খারাপই করে। তখন আমি বললাম, তোমার কোনো চিন্তা নেই, তুমি যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকো, তোমাকে আমি সাহায্য করব। আর তোমার সেখানে ফিরে যেতে হবে না। যদি কখনো পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তুমি যেতে পারবা। তখন সে আমাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো মানুষ। তারপর সেই দিন সেখান থেকে আমরা উঠি। ওঠার পর আস্তে আস্তে হেঁটে হেঁটে আবারও বাড়িতে চলে যাই। যাওয়ার পর দেখি মা অনেক চিন্তায় আছে। রাত আনুমানিক 10টা। মা বলতেছে, তোরা কই গিয়েছিলি এত রাত্রে? তখন আমি মাকে বললাম, মা, মেহেকে খুব একটা খারাপ লাগতেছিল, তাই আমাকে বললো যে আমাকে নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে যাবা। তখন আমি বললাম, চলো নদীর পাড়ে একটু ঘুরে আসি। তখন মা বলল, আমাকে বলে যেতে পারতি, আমি তো টেনশনে আছিলাম। মা বলতেছিল, ফাতেমা কী রে, কী খবর তোর? আমি মাকে বললাম, মা, ওর নাম ফাতেমা না, ওর নাম মেহেক। তখন মা বলল, আমি মেহেক টেক বুঝি না, আমি ফাতেমা নাম দিয়েছি, আমি ফাতেমা বলেই ডাকবো। তখন মেহেক কিছুটা হেসে দিল। মেহেক বলল, ঠিক আছে আম্মা, আমার নাম ফাতেমা, আপনি ফাতেমা বলেই ডাকেন। তখন আমার ছোট বোন বলল, কিরে ভাইয়া, তোর মেহেক, মার ফাতেমা, আমি কি বলি? চুপ চুমকি, এত কথা বলবি না। তাকে একটু ধমক দিলাম, কেননা সে অন্য দৃষ্টিতে আমার দিকে কথা বলার জন্য চেষ্টা করতেছিল, এটা আমি বুঝতে পারছিলাম। আমার খুবই লজ্জা করতেছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা মা আমাকে বলে, তোর বড় চাচা এসেছিল। আমি বললাম, কোন বড় চাচা? বললো যে আকবর চাচা। আমি বললাম, কেন আকবর চাচা এসে কি বললো? আকবর চাচা বলল যে তোমাদের বাড়িতে একটা জিন পরি জাতীয় কিছু একটা আছে, এটা থেকে তোমরা সাবধানে থাকিও, এই বলে চলে গিয়েছে। আমি বললাম, কেন এই কথা বললো? আম্মা বললো যে জানি না কেন বললো। বলে রাখা ভালো, আকবর চাচা কিছুটা জিন পরি নিয়ে গবেষণা করে। পুরোদমে তান্ত্রিক না, তবে তান্ত্রিকতা শিখতে সে পছন্দ করে। এটা নিয়ে বেশ কিছু সে জিনিস জানে, যেটার সূত্র ধরেই সে আমাদের বাড়িতে এসেছিল সাবধান করার জন্য। কিন্তু সে এখনও বুঝতে পারে নাই কে জিন পরি। তবে সে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলছে, তোমাদের বাড়িতে যে মেয়েটা এসেছে তার কি তোমরা খোঁজখবর জানো? সে এতটুকুই বলে গিয়েছে, আর কিছু বলে নাই। তখন আমি মাকে বললাম, মা, আকবর চাচার কথা বাদ দাও, সে তো এগুলো থেকে বেরই হতে পারতেছে না। আমি বললাম, মা, ভাত কি হয়েছে? মা বলল, না, আর একটু সময় লাগবে। তখন বললাম, ঠিক আছে, তুমি ভাতটা রান্না করে ফেলো, আমি আসতেছি। তখন আমি আকবর চাচার কাছে গেলাম। আকবর চাচার কাছে যে বললাম, চাচা, সকালবেলা নাকি আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? চাচা বলল, হ্যাঁ, গিয়েছিলাম। যেহেতু দেখি তুই ঘুমাচ্ছিস, তোর মার সাথে কথা বলছিস, তোর মা কিছু বলে নাই? তোদের বাড়িতে কিছু একটা ঝামেলা আছে, আমি সব কিছু বলতে চাচ্ছি না। তখন আমি চাচাকে বললাম, চাচা, আমি জানি আপনি যার কথা বলতেছেন সে আসলে একটা পরী, কিন্তু চাচা, সে পরী হলেও সে খুব বিপদে আছে। আমি পুরো ঘটনা চাচার সাথে শেয়ার করলাম। বললাম, চাচা, আমাদেরকে উচিত না তাকে সাহায্য করা? সে হোক অন্য জাতি, কিন্তু আমাদের তো সৃষ্টিকর্তা একজন, আমরা তো তাকে সাহায্য করতে পারি। চাচা বলল, ঠিক আছে, বাট দেখিস কোনো সমস্যা যাতে না হয়। আর তখন আমি চাচাকে বললাম, চাচা, কোনো সমস্যা হবে না, আমরা তো তার জীবনকে রক্ষা করছি, তাকে তো আমরা ভালোভাবেই রাখছি, সে তো আমাদের কোনো ক্ষতি করবে না। চাচা বলল, তা ঠিক। আমি চাচাকে বললাম, চাচা, আপনি দয়া করে কাউকে এই কথাটা বলবেন না। তখন চাচা বলল, ঠিক আছে, তুই যেহেতু বলছিস ভাতিজা, তবে এই জিনিসটা বেশি সময় লুকিয়ে রাখা সম্ভব না, কোনো না কোনোভাবে এটা পাবলিশড হবেই, মানুষ জানতে পারবে। তখন বললাম যে পরেটা পরে দেখা যাবে, আপনি দয়া করে কাউকে বললেন না। তো চাচা বললো, তুই নিশ্চিন্তে থাক, আমি তোকে কিছু বলবো না, তোর বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক রে, তোদের কোনো ক্ষতি হোক আমি চাই না। তখন চাচাকে আমি সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসি। এখন আমি চিন্তা করতেছিলাম যে আমি মাকে কি সত্য কথা বলবো না বলবো না। আমি দেখলাম, হ্যাঁ, মাকে সত্য কথা বলা দরকার, না হলে মা তো সচেতন থাকবে না, আর তা না হলে এই পরীর উপর কোনো আক্রমণ হইতে পারে, যেটা মার সচেতন থাকা উচিত। অথবা মা যখন পরবর্তীতে জানতে পারবে তখন অনেকটা সমস্যা হতে পারে। তখন আমি মার কাছে গেলাম, মার কাছে যাই বললাম, মা, ভাত হয়েছে? মা বললো, হ্যাঁ হয়েছে, রেডি করছি, তুই কই চলে গিয়েছিলিস, আয় তাড়াতাড়ি খেয়ে নে।
আমি খেয়ে নিলাম, দেখি বোয়াল মাছ দিয়ে ভাত রান্না করছে। বোয়াল মাছ আমার খুবই প্রিয়। বললাম, মা বোয়াল মাছ কে দিল? আমি তো 2-3 দিন যাবত মাছই ধরতেছি না। তখন মা বলল, কে যেন আসছিল বাড়িতে, এসে বলল যে এই বোয়াল মাছটা রাখেন, আপনার ছেলে আমার থেকে চেয়েছে। আমি বুঝতে পারি না যে বোয়াল মাছটা কে দিয়ে গেল। তখন ভাবলাম হয়তো কোনো ফ্রেন্ড, বন্ধু বান্ধব কেউ হয়তো বা আমার জন্য দিয়ে গিয়েছে। আমি এত স্বাদ পাস না ভেবে তখন বোয়াল মাছ দিয়ে ভাত খেলাম। খাওয়ার পর খাওয়া দাওয়া শেষে মাকে ডাক দিয়ে একটা গাছের নিচে গেলাম, যে বললাম, মা আমি তোমাকে কিছু সত্য কথা বলতে চাই, তুমি ঘাবড়াবা না। মা বলল না। পুরো ঘটনা আমি মার সাথে শেয়ার করি। মা কিছুটা চমকে যায়। মা বলে, তাহলে কি এত সময় আমরা একটা জিন পরীর সাথে বসবাস করতেছি? এই পরীটা আমাদের কোনো ক্ষতি করবে না? আমি তখন বললাম, মা সে কেন ক্ষতি করবে? আমরা তো তাকে শেল্টার দিচ্ছি এখানে, আমরা তো তাকে তার জীবন রক্ষা করেছি, আমরা তো তার ভালো চাই, সে কেন ক্ষতি করবে? আর সে পরী হলেও সে কিন্তু খুবই অসহায়। তখন মা বলল, হ্যাঁ তা ঠিক। এতদিনে মার মনেও তার জন্য একটা মায়া জন্মাইছে। আমার মা তাকে নিজের মেয়ের মতো দেখতো। মা বলল, ঠিক আছে সমস্যা নাই, সে জিন হলে কি হবে, সে তো ভালো মেয়ে, খুবই লক্ষ্মী একটা মেয়ে, থাকুক যতদিন ইচ্ছে থাকুক। এভাবেই চলতে থাকে আমাদের দিন। সে পরীটি আমার সাথে খুবই হাসি ঠাট্টা করে, আমিও হাসি ঠাট্টা করি। আমরা একে অপরের প্রতি উইক হয়ে যাচ্ছিলাম, এতটা উইক হয়ে যাচ্ছিলাম যেন মনে হচ্ছিল তাকে ছাড়া আমি কিছুতে থাকতে পারবো না, এবং সেই পরীটিও আমাকে ছাড়া সে কখনো কোথাও থাকতে পারবে না। আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি মনে হয়, কিন্তু কেউ কাউকে বলতে পারতেছি না। সেই পরীটি আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি সেটা নিতে পারি না। আমার ভিতরে ভিতরে খুবই ভালো লাগে। কিছুদিন পর মা আমাকে বলে, কিরে ফাতেমাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফাতেমাকে দেখছিস? আমি বললাম, না তো মা, ফাতেমাকে তো দেখি নাই। তখন আমি চিন্তায় পড়ে যাই যে ফাতেমা কই গেল, তার তো আবার কোনো বিপদ হলো না। আমি তখন আশেপাশে খুঁজতে শুরু করি, কোথাও ফাতেমা নেই। এভাবে পুরো একদিন কেটে যায়, আমি খুবই চিন্তিত হয়ে যাই। তারপরে আমার মনে পড়লো, আমাদের আকবর চাচা কোনো ক্ষতি তো করে নাই। আমি দৌড়ে আকবর চাচার কাছে যাই, বলি, চাচা আপনি কি কোনো সমস্যা করছেন? মেহেককে আমি খুঁজে পাচ্ছি না। তখন বললো, মেহেককে? বললাম, আরে ওই যে পরীটা। তখন চাচা বললো, না রে, তুই বলার পর তো আমি এসব বিষয় নিয়ে কোনো নাক টাক গলাই নাই, কই গেছে আমি তো বলতে পারবো না। তখন সেখান থেকে আমি চলে আসি, আবার নদীর পাড়ে খুঁজতে শুরু করি, কোথায় গেল মেয়েটা। আমি খুবই চিন্তিত হয়ে পড়ি যে সে কোথায় গেল, তার তো কোনো বিপদ হলো না, আবারও কোনো সমস্যা হয়েছে হয়তো। এভাবে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও তাকে পাই না। এভাবে কেটে যায় 6 মাস। আমি খুবই চিন্তায় সারাটা দিন কাটিয়ে দেই। মাও চিন্তিত হয়ে যায়। মা আমাকে বলে, একটা পরীকে আমরা শেষ পর্যন্ত সাহায্য করতে পারলাম না রে, ওকেও কি মেরে ফেললো নাকি দুষ্ট দলেরা? আমি মাকে বললাম, না মা, এরকম কোনো কিছু হতে পারে না, হয়তো ভাবো সে তার নিজের বাবা মার কাছে ফিরে গিয়েছে। মা বলে, সে কীভাবে ফিরে যাবে রে, সে তো তার এলাকায় যাইতেই পারবে না, তার এলাকায় গেলে তো তাকে আটক করবে। আমি বললাম, হ্যাঁ আটক করবে, হয়তো বা তার বাবা মার সাথে অন্য কোথাও চলে গেছে, এভাবেও তো ভাবা যায়। তখন মা বললো, হ্যাঁ সেটা হতে পারে। এভাবে আমাদের দিনকাল চলতে থাকে। আমিও আর মাছ ধরতে চাই না, কারণ আমার মাছ ধরতে ভালো লাগে না। আমি সবসময় সেই পরীটির কথা চিন্তা করি যে পরীটির কোনো সমস্যা হলো কি না। কোনো একদিন আমি শুয়েছিলাম, রাত আনুমানিক 9টা, এবং জানালা খোলা রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখতে পাই একটা আলো আমার জানালার আশেপাশ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আমি ভাবলাম, কী রে, আলোটা ঘুরঘুর করে কেন? তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি সেই আলোটা আস্তে আস্তে আমার জানালার দিকে আসতেছে। একটা পর্যায়ে আমার জানালা ভেদ করে জানালার ভিতর দিয়ে আমার রুমের মধ্যে প্রবেশ করলো, এবং আলোটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো, এবং একটা মধ্যবয়সীর এবং খুবই হুজুর্গ ব্যক্তির আকৃতি ধারণ করলো। করার পরেই আমাকে সালাম দিল। আমি খুবই লজ্জিত হলাম যে আমাকে সালাম দিচ্ছে কেন, আমি তো ছোটো মানুষ। তখন আমি সালামের উত্তর নিলাম। আমার বুঝতে বাকি রইলো না এটা একটা জিন। তখন সেই ব্যক্তিটা আমাকে সালাম দেওয়ার পর বলল, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ, মেহেকের বাবা আমি। মেহেক এখন ভালো আছে, কিন্তু একটা অপরাধ আমরা তোমার সাথে করে ফেলছি। যেই দিন মেহেক হারিয়ে যায় ওই দিন আমি এবং মেহেকের মা তাকে নিতে এসেছিলাম। তারপর তাকে নিয়ে সোজা আমার বড় ভাইয়ের কাছে চলে যাই অন্য এলাকায়। কিন্তু তোমাদেরকে বলার কোনো সুযোগ আমাদের ছিল না, কেননা আমাদের পিছু নিয়েছিল সেই জিন সর্দারের নাতি, যার কারণে আমরা খুবই দ্রুত মেহেককে নিয়ে এখান থেকে চলে যাই। মেহেক এখানে যেতে চাচ্ছিল না। তুমি মেহেককে ভুল বুঝবা না। মেহেক বলতেছিল, বাবা এদেরকে বলে যাই, এদেরকে বলে যাই, কিন্তু আমি বলছিলাম কোনো এক সময় এসে বলে যাব, এখন সময় নেই। এরপর মেহেককে নিয়ে আমরা আমাদের নিরাপদ স্থানে চলে যাই। মেহেক এখন ভালো আছে, এই জিনিসটা জানানোর জন্যই আমি তোমার কাছে এসেছি। তখন আমি বললাম, যাক, শুনে ভালো লাগলো যে মেহেক ভালো আছে, এটার জন্যই আমরা খুবই চিন্তিত হচ্ছিলাম। তখন সেই লোকটি আমাকে একটা উপহার দিল। আমি বললাম, এটা কি? সে বলল, এটা রাখো, তুমি আমার যে উপকার করেছো তার কাছে এটা কিছুই না। সেই উপহারটা আমি নিলাম। এরপর মেহেকের বাবা আস্তে আস্তে আবারও আলোয় পরিণত হলো এবং জানাল দিয়ে বের হয়ে চলে গেল। সেই রাতে আমি এর কোনো উপহারটা কি সেটা আমি দেখি নাই। আমি চিন্তা করতে লাগলাম, মেহেক আর যাই হোক, আমাকে তো বলে যাওয়া উচিত ছিল, এভাবে সে গেল কেন? কিছুটা তার প্রতি অভিমান হলো। আবার চিন্তা করলাম, সবার আগে তো জীবন, তার বাবা মার কথা শুনে হয়তো আমাকে বলতে পারে নাই।
পরের দিন সকালবেলা খাওয়া দাওয়ার পর আমি সেই উপহারটি বের করলাম। বের করার পর আমি খুবই অবাক হয়ে গেলাম। এটা কি? এটা একটা ডায়মন্ডের মতো বেশ বড় হবে, চকচক করতেছিল। আমি দেখে বুঝলাম এটা হয়তোবা কোনো গুপ্তধন হবে। কিন্তু কি আমি জানি না। কেননা পূর্বে কোনো কিছু তো আমি এরকম দেখিনি। তবে আমি জানতাম এটা কোন দামি কোনো জিনিস হবে। তখন সেটাকে নিয়ে আমি একটা শ্যাকরার কাছে যাই। যাওয়ার পর বললাম যে, "ভাইজান এটা কি? এটার দাম কেমন হতে পারে?" সেই শ্যাকরাটা আমার পরিচিত ব্যক্তি ছিল এবং খুবই সৎ একজন মানুষ। সে আমাকে বলল, "ভাই এটা একটা গুপ্তধন। এটার দাম অনেক। তবে আপনি এটা বিক্রি করতে পারবেন না। আপনি এটা কোথায় পেয়েছেন?" আমি বললাম, "নদীতে কুড়িয়ে পেয়েছি।" তখন সেই ভাই বলল, "আপনি যদি বিক্রি করেন তাহলে আমার কাছে বিক্রি করতে পারবেন। কেননা আপনি যদি বাইরে বিক্রি করতে যান তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে।" তখন আমি বললাম, "ঠিক আছে আপনিই নেন, কত দিবেন?" সে আমাকে বলল, "যদি আপনি দামাদামি না করেন তাহলে আমি আপনাকে একটা দাম দিতে পারি। তবে আপনার দামাদামি করা যাবে না। এর উপরে আমি দিতে পারবো না।" তখন আমি বললাম, "কত?" সে আমাকে বলল, "আপনাকে আমি 30 লাখ টাকা দিতে পারি। এর বেশি আমি দিতে পারবো না।" তখন আমি অবাক হয়ে গেলাম, এত দামি একটা সম্পদ আমি পেয়েছি। আমি তখন বুঝতে পারলাম এটার দাম 30 লাখ না, এটার দাম মিনিমাম 1 কোটি টাকা হবে। কিন্তু যেহেতু 30 লক্ষ টাকাই তখন আমার কাছে অমূল্য সম্পদ মনে হচ্ছিল। কেননা আমি দিন আনি দিন খাই। আমি মাছ ধরি, সেটা দিয়ে জীবিকা নির্বাহ করি। আমার পরিবারে আমার ছোট বোন, আমার মা আছে। আমরা খুবই গরিব পরিবারের ছেলে। 30 লাখ টাকায় আমার কাছে অনেক কিছু। তাই আমি আর ঝামেলায় যাইতে চাইলাম না। আমি চিন্তা করলাম এটা নিয়ে যদি আমি অন্য জায়গায় যাই তাহলে এটা আমি বড় বিপদে পড়তে পারি। তখন আমি ৭-৫ না ভেবে বললাম, "ঠিক আছে ভাই, টাকাগুলো আমাকে দেন।" "কবে দিবেন?" তখন বলল, "আগামীকাল এসে টাকাটা নিয়ে যায়েন আর এটা আমাকে দিয়ে যান।" তখন সেই মোতাবেক আমি সেদিন চলে আসি। পরের দিন আবারও যাই। যাওয়ার পর সেই ডায়মন্ডটি তার কাছে আমি দেই। দেওয়ার পর টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসি। এরপর থেকে আমাদের দিনকাল খুব ভালোই চলতেছিল। রাতারাতি আমাদের পরিবার চেঞ্জ হয়ে যায়। আমরা একটা ঘর দেই। ভালোভাবে চলাফেরা করতে শুরু করি এবং সবাই বলাবলি শুরু করে, "এরা কোনো গুপ্তধন পেল কিনা? এরা রাতারাতি এভাবে পরিবার চেঞ্জ হয়ে গেল কেমনে?" তো যাই হোক, আমরা মানুষের কথা পাত্তা দিতাম না। আমাদের পরিবার পুরো চেঞ্জ। কিন্তু কোনো দিনই আমি ভালোভাবে কাটাতে পারতাম না। যার টাকার অছিলায় আজ আমরা ভালো অবস্থানে, সেই মেয়েটাকে তো আমি খুবই ভালোবাসি। সে তো আমাকে একবার বলে যেতে পারত, "রাজন, আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করিও আমার বাবা-মার সাথে।" সে তো আমাকে বলল না। আর বলল না। এতদিন হয়ে গেল, সে তো আমার কাছে একবারের জন্য আসলো না। এই ভেবেই আমি খুবই চিন্তিত হচ্ছিলাম। আর ভাবতেছিলাম যাই হোক, সে তো মানুষ না, সে তো একটা জিন, পরী। তার সাথে তো আমার কোনো কিছু হইতেই পারে না। এত মায়া বাড়িয়ে লাভ কি? সে যে ভালো আছে, সে যে তার পরিবারের সাথে আছে, এটা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। এভাবে বেশ কিছু বছর কেটে যায়। আরও ৭ থেকে ৮ বছর কেটে যায়। এর ভিতরে মা আমার জন্য একটা মেয়ে দেখে, আমি একজনকে বিয়ে করি। বিয়ের বয়স ৫ মাস। একদিন হঠাৎ আমি শুনতে পাই বাইরে কে যেন উপস্থিত আছে। এটা আমি অনুভব করতে পারি এবং আমার পাশে আমার বউ শুয়েছিল। রাত আনুমানিক ৮টা। আমার কাছে মনে হচ্ছিল বাইরে কেউ একজন আসছে, কেউ একজন আসছে। কিন্তু কে আসছে আমি জানতেছিলাম না, বুঝতেছিলাম না। তখন আমি বাইরে বের হই। আমি দেখি মেহেক আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে যাই। আমি তখন মেহেককে বললাম, "এতদিন পর তোমার আমার কথা মনে পড়ল?" মেহেক আমাকে ইশারা দিয়ে একটা তাল গাছের নিচে নিয়ে গেল, আমার রুম থেকে একটু দূরে। তারপর আমাকে বলল, "তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। সেই দিন কি হয়েছিল জানো তুমি? আমি এমনিতেই তোমাদের চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আমার বাবা-মা আগে থেকে জানতো আমি তোমাদের বাসায় আছি। তো বাবা-মা হঠাৎ করে আমার পাশে চলে আসে, সামনে চলে আসে, বলে, 'এই মুহূর্তে চল আমাদের সাথে। আমরা আমাদের জিন কলোনি থেকে পালিয়ে এসেছি। এখনই আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে।' তখন আমি বলি, "বাবা, এই মুহূর্তে আমি যাব? এখন তো রাজন বাড়িতে নাই। ওকে তো আমি কিছু বলে যাইতে পারবো না। আমি ওকে বলে যাই বা ওর মাকে কিছু বলি।" তখন আমার বাবা বলে, "এখন আর সময় নষ্ট করা যাবে না। কোনো একদিন এসে আমরা বলবো।" তারা আমাকে জোর করে এখান থেকে নিয়ে যায় বড় চাচার কাছে। আমরা ওখানে এখন ভালোই আছি। ওখানে শান্ত নিরিবিলি পরিবেশ। ওখানে কোনো দুষ্টু জিন আর প্রবেশ করতে পারবে না। ওটা আলাদা একটা রাজ্য। আর সেই রাজ্যের জিন সর্দার খুবই ভালো। সবার সুযোগ সুবিধা সে দেখে। খুবই ভালো একটা সর্দার। আমি বাবাকে বলি, "বাবা, আমি একটু রাজনের সাথে দেখা করব।" কিন্তু আমার বাবা-মা আসতে দেয় না। কেননা এখানে আসাটা আমার জন্য নিরাপদ না। আসার পর যেকোনো বিপদ আমার হইতে পারে। কারণ এই রাজ্য, এই এলাকাটা সেই পাপিষ্টা জিন সর্দারের রাজ্য। এই রাজ্যটা সেই জিন সর্দারের নাতিটা দেখভাল করে। কাজেই কোনোভাবে যদি খবর পেয়ে যায় আমি এই রাজ্যের মধ্যে আছি, তারা হয়তোবা আমাকে আবার তুলে নিয়ে যেয়ে মেরে ফেলবে। এই ভয়ে আমার বাবা-মা আমাকে এখানে আসতে দিচ্ছিল না। কিন্তু আমি আর নিজেকে সামাল দিতে পারিনি। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, যা হয় হবে, আমার জীবন গেলেও যাবে, আমি তোমার সাথে দেখা করব। তাই দীর্ঘ মাইলকে মাইল অতিক্রম করে আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে আসলাম। আমি রওনা দিয়েছিলাম সকালবেলা। আস্তে, আস্তে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে। তাহলে বোঝো কত দূরত্ব মেইনটেন্স করে আমি তোমাদের এখানে চলে এসেছি। তখন আমি পরীকে বললাম, "তুমি যা করেছো ভালোই করেছো। তুমি যে ভালো আছো এটা ভেবে আমার ভালো লাগছে। কিন্তু তুমি যাওয়ার আগে যদি আমাকে একটু বলে যেতে তাহলে আমার ভালো লাগতো।" পরীটি বলে,
আমি তো তোমাকে বলে দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি পারিনি, আমাকে মাফ করে দাও। এই বলে আমার পা ধরে কান্না শুরু করে দেয়। আমি তাকে স্পর্শ করি এবং তাকে জড়িয়ে ধরি। তাকে জড়িয়ে ধরে এত শান্তি এই প্রথম আমি অনুভব করতে লাগলাম। তখন পরীটি বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কিছুদিন আগ থেকেই, কিন্তু আমি সে কথাটা বলতে পারি নাই। যখন সিদ্ধান্ত নেই 2-1 দিনের মধ্যে তোমাকে কথাটা জানাবো, তার আগেই আমার বাবা আমাকে নিয়ে যায়। তখন পরীটি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। এই প্রথম পরীটি আমাকে বলে। তখন আমি বলি, এত দেরি করলা কেন? আরও আগেই তো আসতে পারতা, আরও 6টা মাস আগে আসতে পারতা, তাহলে তো সব কিছু হয়ে যেত। তখন আমার ওয়াইফ রুম থেকে আমাকে ডাক দেয়, বলে, এত সময় লাগে, কই গেলা? তখন পরীটা আমাকে বলে, তুমি বিয়ে করেছো? আমি বলি, হ্যাঁ। কি করব, বয়স তো কম হইল না, 33 বছর চলে। আমি তো বিয়ে করতে চাচ্ছিলাম না, মাই তো আমাকে জোর করে বিয়ে দিল। তখন পরীটি বলে, না না ঠিক আছে। আমি পরীটির চোখের দিকে তাকাতে পারছিলাম না, কেননা তার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি বললাম, তুমি কান্না করো না। তখন পরীটি বলল, না না আমি কান্না করছি না, আমার চোখের মধ্যে কিছু একটা গিয়েছে, যার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি 7-5 না ভেবে আবারও তাকে জড়িয়ে ধরলাম এবং আমার মনের ভাব আমি প্রকাশ করলাম। আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি। তখন পরীটি কিছুটা দূরে সরে গেল আমার থেকে, যে বলল, দেখো যা হয়েছে ভালোই হয়েছে, তুমি মানুষ, আমি জিন, আমাদের সাথে তো আসলে এরকম কোনো সম্পর্ক হইতে পারে না। যাই হোক, আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকবা। তখন সে আমাকে বলল, আমরা বন্ধু হয়েই থাকলাম, মাঝে মাঝে আমি তোমার সাথে দেখা করব, কোনো সমস্যা নাই। এই বলে আমাকে জড়িয়ে ধরলো, তারপর সে অদৃশ্য হয়ে গেল। আমি খুবই কান্নায় ভেঙে পড়লাম, জোরে জোরে বলতে থাকলাম, কেন তুমি আমার লাইফে আসলা এবং কেনই বা এত দ্রুত আমার লাইফ থেকে চলে গেলা। তারপর এখন পর্যন্ত সে পরীটি আমাদের কাছে আর আসে নাই। তো বন্ধুরা, এতক্ষণ কণ্ঠে ছিলাম আমি আপনাদের সবার প্রিয় আরজে নীল। এই ঘটনাটা ঘটেছে রাজন ভাইয়ের সাথে। তো তারপর রাজন ভাইয়ের সাথে আর পরীটি কোনো দেখা করে নাই। তো এই ছিল ঘটনা। বন্ধুরা, ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।